হ্যাঁ আপু, আপনারা শুরু জি। করেন তাহলে। ওকে। মামুন ভাই লাইভে দিয়েন কিন্তু। ম্যাম কি শুরু মামুন করে ভাই আমাদের লাইভ? লাইভ চলছে। ওকে ওকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রোগ্রামটি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, সেটি হচ্ছে ফিলিং শেয়ারিং প্রোগ্রাম। আপনারা সবাই জানেন, যারা ইতোমধ্যেই পার্ট 1 পাস করেছেন বা মিড টার্ম পরীক্ষা দিয়েছেন। রিসেন্টলি আমাদের পেডিয়াট্রিক্স মিড টার্মের রেজাল্ট হয়েছে গতকাল, আলহামদুলিল্লাহ। আমাদের যারা আমাদের জেনেসিসে যুক্ত ছিলেন এবং যারা ছিলেন না, সবাইকেই আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি, যারা পাশ করেছেন। এবং যারা পাশ করতে পারেন নাই, তাদেরকেও শুভকামনা জানাচ্ছি সামনের জন্য। কারণ আমরা সবাই জানি যে মেডিকেল লাইফটাই কিন্তু পাস ফেল দুটা সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে ফেইলের সম্ভাবনা বেশি থাকে এবং পাস মাঝে মধ্যে হয়, আমরা সেটা জানি। তো এটাকে মেনে নিয়ে কিন্তু আমরা এত দূর উম, চলে এসেছি। এমবিবিএস কমপ্লিট করেছি, এখন পোস্ট গ্রাজুয়েশনের যখন আমরা এন্ট্রির জন্য পরীক্ষা দিলাম, তখনও আমরা দেখেছি যে সব সময় যে জীবনে প্রত্যেকটা পরীক্ষায় প্রথম ধাপেই আমরা হচ্ছে একটা সুন্দর রেজাল্ট করব, সেটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো হতাশ হওয়া যাবে না। মনোবল রেখে সামনের দিনগুলোকে আরো সুন্দরভাবে স্বপ্ন দেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের দিনটা খুব সাধারণ একটা দিন নয়। আজকের দিনটা আহ অদম্য পরিশ্রম, অনেক রাত জাগা এবং অধ্যাবসায় সবকিছু মিলিয়ে যে সাকসেসটা এসেছে, সেটার জন্য আপনাদের কংগ্রাচুলেশন জানানোর একটি দিন। আমি ডক্টর মার্জিয়া জাহান সুরভি। আমি গত জুলাই 2025 সেশনে মিড টার্ম কমপ্লিট করেছি এবং এখন আমি ম্যাটারনিটি লিভে আছি। আমার সাথে আজকে আরো আছেন ডক্টর জিফারি ভাইয়া। আহ, ভাইয়া রিসেন্টলি 48 বিসিএস এ রিকমেন্ডেড হয়েছেন এবং বর্তমানে শিশু হসপিটালে কর্মরত আছেন। ভাইয়া গত জানুয়ারি 2025 সেশনে মিড টার্ম কমপ্লিট করেছেন। এবং আমাদের সাথে আরো যারা আছেন, গতকাল এই যে আহ, একটা ভয় ভীতি নিয়ে পরীক্ষা দিয়ে, অস্থি অস্থি কত টেনশন নিয়ে পরীক্ষা দিয়ে যারা সুন্দর একটি রেজাল্ট করেছেন, আর তাদের মধ্যে কিছু কিছু ডক্টর আমাদের সাথে আছেন। আমরা শুনবো তাদের কথা, তারা কিভাবে এত সুন্দর একটি রেজাল্ট কালকে এনেছেন, এত কর্মব্যস্ততার মাঝে কিভাবে পড়াশোনা করেছেন, পরীক্ষাতে কি কি ফেস করতে হলো। আমার সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আপনাদের আহ, যে জার্নিটা সেটা যদি একটু শেয়ার করেন, তাহলে পরবর্তীতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটু হলেও সহজ হবে। তো আমি প্রথমেই রিকোয়েস্ট করব আমাদের সিনিয়র মেন্টর ডক্টর আবুজার জিফারি ভাইয়াকে। উম, ভাইয়া, আপনি একটু যারা পাস করেছে, কালকে রেজাল্ট দিয়েছে, এবং যারা পাস করে নাই সবার জন্যই আহ, মূল্যবান কিছু বলবেন ভাইয়া। জিফারি ভাই। সালাম আলাইকুম আপু, শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, প্লিজ। ওকে। এক মিনিট। ওকে। প্রিয় চিকিৎসক বিন্দু, সবাই ভালো আছেন আপনারা?
আমাদের সাথে কে কে যুক্ত হচ্ছেন আমি একটু দেখি। মার্শাল্লাহ, অনেক মানুষ। তো ফার্স্ট অফ অল, কংগ্রাচুলেশন টু অল। আমাদের এফসিএস মিডটার্ম পিডিয়াট্রিক্স টিমের যারা ছিলেন তারা অধিকাংশ সবাই পাশ করেছেন মোটামুটি। তবে আমাদের বিগত দিনগুলো অ্যানালাইসিস থেকে যদি বলি, আহ, এবার পাশের রেট কম অন্য বারের তুলনায়। আমাদের কিন্তু এবার অ্যাপিয়ার করছিল 72 জন সব মিলিয়ে, হ্যাঁ। আর টোটাল পাশ করছে 49 জন সম্ভবত। এক্ষেত্রে রিটেনে একটু বেশি খারাপ করছে। পাশাপাশি হচ্ছে ক্লিনিক্যালেও কিন্তু খারাপ করছে বেশ কিছু জন। তো সব মিলিয়ে আল্লাহ তালা আপনাদেরকে পাশ করাইছেন, এটা সর্বপ্রথম শুকরিয়া অবশ্যই আল্লাহ তালা আদায় করতে হবে। পাশাপাশি পাশ করার পরে যে অনুভূতি, সেই অনুভূতি তো নিঃসন্দেহে অনেক ভালো, কারণ এক্সপ্রেস মিড টার্ম পরীক্ষা দিনে দিনে কঠিন হয়ে যাচ্ছে, পাশ রেট বাড়ছে কমছে এরকম একটা অবস্থা। পাশাপাশি যে কোনো পরীক্ষাই একটা চ্যালেঞ্জ। আপনাদের এক্সপ্রেস মিড টার্ম পরীক্ষা দিয়েছেন, প্রথমে আপনাদের এসবিএ ছিল, এসসিকে ছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভালো রকমের প্রেশারের মাধ্যমে আপনার পরীক্ষা দিয়েছেন। এরপরে আমাদের আবার যে ঘটনাটা দুর্ঘটনায় পরিণত হয়েছে, যে আমাদের ক্লিনিক্যালের একদিন আগে রেজাল্ট দিয়েছেন। তো দেখা ওই সময় কারো কারো রেজাল্ট খারাপ হয়েছে, তখন তো মন ভেঙে যাওয়াটা খুবই স্বাভাবিক। আবার ওই সময় যাদের রেজাল্ট দিয়েছে, যারা কোয়ালিফাইড হয়েছেন রিটেনে, এর আগে হয়তো পাশ করবে কি কি করবেন না এরকম একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তাদের জন্য আবার আরেক বিপদ যে একদিন পরেই পরীক্ষা। তো সব মিলিয়ে খুব একটা মানে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পার করে আপনারা পাশ করেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। পাশাপাশি আপনাদের যে চেষ্টা, সেই চেষ্টা অবশ্যই আমরা সেই চেষ্টাকে স্বাগত জানাই। পাশাপাশি সামনে অবশ্যই যারা মিড টার্ম দিবে, তো তাদের জন্য আমাদের আজকে যারা পার্টিসিপেন্ট আছে তারা কিছু পরামর্শ দিবেন, তাদের বাস্তব ধর্মী পরামর্শগুলো আশা করি সামনে যারা মিড টার্ম দিবে তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আমাদের সাথে যুক্ত আছেন, আমি একটু দেখি, আয়েশা আপু আছে, ডাক্তার খালিদ ভাই আছে আমার, তারপরে জান্নাতুল ফেরদৌসী আপু আছে, ডাক্তার সুস্মিতা আপু আছে। আপুরা আপনাদের অনুভূতি গুলো আস্তে আস্তে শেয়ার করবেন। আমাদের মডারেটর হিসেবে ডাক্তার মার্জিয়া আপু আছে, আপুর সাথে শেয়ার করবেন, আমরা থাকবো। তো আপনাদের এই জার্নি গুলো কেমন ছিল, অ্যাকচুয়ালি পরীক্ষা প্রিপারেশন, সেক্ষেত্রে জেনেসিস সব মিলিয়ে আপনারা সবাই আপনাদের নিজ নিজ অভিজ্ঞতা বর্ণনা করবেন। আসলে আজকের দিনে আপনাদেরকে আমার পক্ষ থেকে বলার খুব বেশি কিছু নাই। আমাদের পক্ষ থেকে যা বলার আমরা গত 6 মাসে বলেছি। আজকে অ্যাকচুয়ালি ইটস ইয়োর ডে, আপনারাই বলবেন আজকে আপনাদের এই দিন আর কি। তো পাশাপাশি আজকে যারা চান্স পেয়েছেন, আমাদেরকে সাথে আছেন, দেখছেন বা দেখবেন, আপনাদেরকে অগ্রিম আমি ফেলিসিটেশন প্রোগ্রামের ইনভাইটেশন দিচ্ছি। খুব অল্প সময়ের মাঝে আপনাদেরকে অফিসিয়ালি ফোন দেওয়া হবে, আপনারা তো অবশ্যই ফেলিসিটেশন প্রোগ্রামে আসবেন। পাশাপাশি জেনেসিস এর মেন্টরশিপ হিসেবে আপনাদেরকে অগ্রিম আমি দাওয়াত দিচ্ছি। আপনারা যারা আগ্রহী আছেন আমাদের সাথে অবশ্যই যুক্ত হতে পারেন, আহ, এবং আমাদের সাথে একাডেমিক অ্যাক্টিভিটিস এ থাকতে পারেন। তো রেখা মার্জি আপু, আমি আর আজকে খুব বেশি কথা বলবো না, অ্যাকচুয়ালি আমি আজকে শুনবো আমাদের ভাইয়া আপু যারা পাশ করেছেন তাদের জার্নিটা শুনবো, কিছুটা নস্টালজিক হব। তো সব মিলিয়ে পাশাপাশি আমাদের সাথে যারা সামনে পরীক্ষা দিবেন তারা উপকৃত হবেন। তো সব মিলিয়ে আমি আজকে শুনতে চাই ভাই আপুদের কাছ থেকে। আজকে খুব বেশি কথা বলছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ডক্টর আবুজার জিফারি ভাইয়া। আসলে অভিজ্ঞতা অনেক বড় একটা জিনিস, তাই না? তো যারা পাশ করে গেলেন, কেমন অভিজ্ঞতা অর্জন করলেন সেটা যারা এখনো পরীক্ষার হলে যান নাই তাদের জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া, সেটা যদি জানতে পারা যায়। তো অভিজ্ঞতা অর্জন যারা করেছেন তারা একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছেন, তাই না? তো আপনাদের সময়, আপনাদের জ্ঞান সবকিছু মিলিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদেরকে পরামর্শ দিবেন। এবং দেখা গেছে যে আমার কথা আমি বলি, যে আমি সবসময় কোনো পরীক্ষার কথা যদি আমি চিন্তা করি যে সামনে আমি এই পরীক্ষাটা দিব, যদি আমি সিদ্ধান্ত নেই, সেক্ষেত্রে প্রথমেই আমি যেটা করি যে সেই পরীক্ষাটা ইতিমধ্যে দিয়েছে কারা, তাদের সাথে আমি কথা বলি যে আসলে পরীক্ষাটা পড়াশোনা কতটুকু কি করতে হয় বা কিভাবে পড়তে হয়, শুরুটা কিভাবে করব, কোন ওয়েতে আগালে আমি সিস্টেমেটিক ভাবে একটু গুছিয়ে পড়তে পারবো বা আমার জন্য প্রিপারেশনটা নেওয়া ইজি হবে। সবকিছু
যখন আমি তাদের কাছ থেকে শুনি, দেন কিন্তু অনেকটাই আমার একটু হলেও ইজি হয় ব্যাপারগুলো ক্যাচ করা, যে আমি এখন কিভাবে পড়বো, কি করে শুরু করব। এবং আহ, তারা এক একজন এক একজনের কিন্তু অভিজ্ঞতা শেয়ার করে, সেভাবে আমি কোনটা পিক করব বা আমারটা একটু আলাদা হবে কিনা সেভাবে কিন্তু আগানো যায়। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ খালিদ বিন ইসমাইল ভাইয়া। ভাইয়া ডিপিএইচ কমপ্লিট করেছেন এবং নিউরোটেকনোলজিতে পার্ট 1 কমপ্লিট করেছেন। মিড টার্ম এই সেশনে অর্থাৎ জানুয়ারি 2026 সেশনে পাশ করলেন। ভাইয়া বর্তমানে আছে আহ, শিশু হসপিটালে আরএমও হিসেবে। ভাইয়া, আপনি যদি আপনার মূল্যবান পরামর্শ সবার জন্য দিতেন, এবং কিভাবে আপনি পড়াশোনা করেছেন, আপনি আহ, এই যে 3 দিনের পরীক্ষা, এই পরীক্ষা দিয়ে আপনার কাছে কি কি প্রতিবন্ধকতা মনে হয়েছে, বা জেনেসিসের কাছ থেকে আপনি আরো কি কি এক্সপেক্ট করেন, সবকিছু মিলিয়ে যদি আমাদেরকে আহ, একটু বলতেন। খালিদ ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া জানাই। অবশ্যই আহ, সফলতাটা তো আসলে আল্লাহর পক্ষ থেকেই আসে, এটা বলতেই হবে। আলহামদুলিল্লাহ, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। 2 নম্বর হচ্ছে আমার পিতামাতা এবং আমার যারা টিচার আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। পাশাপাশি যারা আমার কোর্সমেট ছিলেন, আমি এটা এখানে এই জন্য উল্লেখ করছি, যারা আমার কোর্সমেট ছিলেন আমি তাদের কাছেও কৃতজ্ঞ। আমি বেসিক্যালি লাস্ট 2 বছর ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিং করেছি। আমার কোর ট্রেনিং, আমার পার্ট 1 হচ্ছে নিওনেটোলজিতে, জানুয়ারি 2024। আমি এই কোর ট্রেনিংটা ঢাকা মেডিকেল কলেজে করেছি এবং আমার যারা কলিগ ছিলেন তারাই মনে হয় আজকে মানে আমার পাশের পিছনে অনেক বেশি অবদান। এক। 2 নম্বর হচ্ছে আমাকে বলছে হচ্ছে মানে আমার একটা অনুভূতি হচ্ছে, প্রথমেই বললাম যে পাশ করা বা একটা মানে প্রতিবন্ধকতা ঠিক বলবো না, জিনিসটা বলবো হচ্ছে সামনে একটা চ্যালেঞ্জ মানে জয় করা, এটা অবশ্যই একটা ভালো দিক। আল্লাহর কাছে শুকরিয়া যে এটা আমি প্রথমবারই হয়ে গেল, এটা অবশ্যই আনন্দের। তবে পাশাপাশি বলবো এবার পরীক্ষা দিয়ে যেটা মনে হলো, আমরা আগেও শুনতাম এবং বিভিন্ন জায়গায় যখন ট্রেনিং করবেন বা হচ্ছে এমডি এফসিবিএস একসাথে ট্রেনিং করবেন, এটা সবসময় শুনবেন এই কথাটা, হয়তো এইবার থেকে আর শুনবেন না, যে আপনারা বসলে পাশ করবেন, খুব বেশি পড়া লাগে না, সবকিছু আপনারা জানেন, ওয়ার্ড মানে মানে এতদিন যাই পড়ছেন তাই। সেটা সবই ঠিক আছে, কিন্তু এইবারের পরীক্ষাটা হওয়ার পরে মনে হলো যে আপনাকে একটু ডিপ নলেজ নিয়ে যেতে হবে, কিছু এক্সট্রা ইনফরমেশন নিয়ে যেতে হবে, একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা এবারে কিছুটা ভিন্নতা আসছে। এইটা হচ্ছে আমার সেকেন্ড কথা। থার্ড কথা হচ্ছে আমাদের মেন্টর যিনি ডক্টর আবুজর গিফার একটা খুব চমৎকার একটা বিষয় উঠিয়ে এনেছেন। আগে পাশের হার অনেক ভালো ছিল, কিন্তু এবার রিটেনও খারাপ হয়েছে, প্লাস ক্লিনিক্যালও খারাপ হয়েছে। এটা আমার কাছে যেটা মনে হয়েছে, বিসিপিএস আপকামিং যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা ট্রেনি আছেন তাদেরকে একটা হিডেন মেসেজ দিয়েছেন যে সামনে থেকে প্রশ্ন হয়তো বা আরেকটু কঠিন হলেও হতে পারে। একটা মেসেজ আমাদেরকে হয়তো বা দিয়েছেন, বা বিসিপিএস বিসিপিএস তার একটা মানে আরো একটু বেশি স্ট্যান্ডার্ড করার চিন্তা ভাবনা করছেন। এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে, ইথিক্স থেকে প্রশ্ন আসতো, প্লাস হচ্ছে বাইস্টেট থেকে প্রশ্ন আসতো, কিন্তু এবারের প্রশ্নটা এবং আগের প্রশ্নগুলো একটু ভিন্ন। এর পরের বার যখন প্রশ্ন আসবে, ইথিক্স, বায়োস্টেট, আমাদের ক্লিনিক্যাল যে সাবজেক্টের সেটা, পাশাপাশি এবার হচ্ছে ওই যে আমরা যেটা বেসিক লাইফ সাপোর্ট, এটা অনেকের জন্য ম্যান্ডেটরি, আমাদের জন্য ম্যান্ডেটরি ছিল না, ওইখান থেকেও প্রশ্ন আসছে। তো আমাদেরকে এর পরের বার যখন আমরা পরীক্ষা দিতে যাব জুলাই সেশন 2026, তখন আমাদের এই জিনিসগুলোর একটা সুন্দর একটা গাইডলাইন নিয়ে যেতে হবে। আমি আমার আপকামিং যারা আপু ভাইয়েরা পরীক্ষা দিবেন, আমি আপু ভাইদেরকে এই জিনিসটা একটু বলবো। 2, আপনারা ওয়ার্ডে যখন কাজ করবেন,
আমরা আমি যেহেতু ঢাকা মেডিকেল কলেজে কাজ করেছি আমি জানি মানে আমরা সবাই বলি যে অনেক রাশ, পড়ার সময় নাই, বা মানে একাডেমিক পরিবেশটা কম, সবই ঠিক আছে। দিন শেষে কিন্তু আপনাকেই পাশ করতে হবে। এটা এটা যে যেভাবেই বলুক না কেন, দিন শেষে কিন্তু আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে। তো যখন আপনারা আমি যতটুকু জানি জেনেসিস তাদের একটা মিড টার্ম একটা কোর্স ওনারা চালু রাখেন। তো ওইখানে মানে ভর্তির বিষয়ে আমি এটা বলবো যে অন্ততপক্ষে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো কিভাবে হয়েছিল, সলভ কিভাবে করবেন, ইন ফিউচারে কিভাবে প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে যারা সব সময় বিষয়গুলো নিয়ে চর্চা করছেন তাদের থেকে পরামর্শ নেওয়া, এটা কিন্তু আপনার লাগবে। আমরা কিন্তু অনেক কিছু জানি, ইন্ডিকেশন বলে, একটা ইনভেস্টিগেশন বলে, বলে, মানে আপনাকে এমন কিছু ডিফারেন্স লিখতে হবে যেগুলো দিয়ে আসলে ক্লিন কাট আপনি নাম্বার পাবেন। আদারওয়াইজ আপনি যদি গদ বাঁধা লিখে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কস ক্যারি করবে না। এটা বোধ আপনার রিটেন এবং হচ্ছে অস্পিডটাও। তো এই জিনিসগুলো আমাদেরকে খুব ক্লিন কাট ধারণা রাখতে হবে। এরপরে এইখানে বিসিবিসি এবার যেটা করেছে, কিছু প্রশ্ন করছে খুবই সহজ, ফেব্রাইল কনভালশন। অনেকে দেখলে মনে যায় ফেব্রাইল কনভালশন দিচ্ছে, আপনারা পারেন না, যারা ফেল করছে তারা আসলেই গাধা মনে হতে পারে। আপনি যখন পুরো কোয়েশ্চেনটা পড়বেন 1 থেকে 20 পর্যন্ত, তখন আপনি বুঝবেন যে কোথায় কোথায় টুইস্ট করছে। আর যারা টুইস্টটা ধরতে পারেনি অ্যাকচুয়ালি, আলটিমেটলি আমার মনে হয়েছে এইখানে রেজাল্টের ক্ষেত্রে কিছু প্রভাব ফেলছে বিষয়গুলো। তো এর পরের প্রশ্ন কিছু অনেকগুলো প্রশ্ন ছিল খুবই হার্ড। হার্ড বলতে আমি এই অর্থে বোঝাচ্ছি যেগুলো আসলে কমন ছিল না, বা আমরা ওইভাবে পড়ে যাই নাই, বা আমরা ওইগুলো মনে করছি না এখান থেকে প্রশ্ন নাও দিতে পারে। ঠিক আছে, তো সেরকম একটা প্রশ্ন ছিল মাইসথেনিয়া গ্রেভিস। আমরা বলি যে মাইসথেনিয়া গ্রেভিস এটা দিয়ে আবার কিভাবে কি সাজাবে না সাজাবে সেরকম। কিন্তু হয়তো দেখবেন যে আপনি জেনেসিস এর কোন একটা ক্লাসে এটা বলছে যে হ্যাঁ মাইসথেনিয়া গ্রেভিসটা আপনারা একটু দেখিয়েন। আচ্ছা, ইথিক্স এর আপনারা এই বিষয়টা একটু দেখে যায়। আমরা কিন্তু বলি আমরা এখন জেনেসিস এটা কেন বলে, বা আপনাদের সাথে ওনাদের সাথে কন্ট্যাক্ট থাকলে কেন বলে? ওনারা এই প্রশ্নগুলোকে আসলে অ্যানালাইসিস করে। এটাই হচ্ছে ইম্পর্টেন্স, যে অ্যানালাইসিস করে। আর আমরা যারা গদ বাঁধা 2 বছর ওয়ার্ডে কাজ করতে থাকি, আমাদের কোনো মানে যে বেসিক গ্রাউন্ড, যে মানে আমাদের ইয়া নিয়ে যে কাজ করা, এটা নিয়ে যে কাজ করা মানে কোয়েশ্চেন নিয়ে যে কাজ করা, সেটা কিন্তু আমরা করি না। আমরা গদবাঁধা পড়ে যাই এবং গদবাঁধা মনে হয় যে আরে সবই তো পারি, সবই তো জানি, কিন্তু প্রশ্নগুলো আসলে সেভাবে আসে না। বোথ ক্লিনিক্যাল এবং হচ্ছে মানে রিটেন। ক্লিনিক্যালি আমি এবার একটা প্রশ্ন বলি, আমাদেরকে বলছে হচ্ছে অ্যান্ট্রোমেট্রি করার জন্য সুন্দর একটা আপনার ওই যে স্কচ টেপ দিয়ে আপনাকে হচ্ছে মেজারিং টেপটা একটা দেওয়ালে আটকায় দেওয়া ছিল, আর একটা হচ্ছে ইয়া দেওয়া ছিল ওয়েট মেশিন। টেবিলের মধ্যে একটা মেজারিং টেপ ছিল। কারণ আমি হয়তো সবাই আল্লাহর মধ্যে যারা পাশ করছে সবাই হয়তো এই কাজটাই করছেন। প্রথমে ওয়েট নিছে, তারপর হচ্ছে স্ট্যান্ডিং হাইট নিছে, খুবই ভালো। টেবিলের মধ্যে যে ওইটা ছিল, এটা হয়তো অনেকে খেয়াল করছে, অনেকে খেয়াল করেনি। এরপরে বললো যে করেন, আপনার অ্যান্টিবায়োটিক করা শেষ, বা শেষ হয়েছে এরকম। হঠাৎ করে আমিও এই দুইটা করে মানে বসেছিলাম, মানে কি ম্যাডাম অ্যান্টিবায়োটিক। পরে বলে যে আপনি আবার প্রশ্নটা পড়েন। তো দেখলাম যে ওইখানে লেখা ছিল 3 ইয়ার্স। আমি এই আমি এই জন্যই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করছি, কারণ কোয়েশ্চেন গুলো কিভাবে হয়, আপনি কিভাবে এখানে আসলে ব্রেন স্টর্মিংটা করবেন। সেক্ষেত্রে পরে দেখলাম যে বলে যে আপনি প্রশ্নটা আবার পড়েন, তখন দেখলাম যে 3 বছরের প্রশ্ন। তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে এখানে মোয়াকও দেখতে হবে, পাশাপাশি ওয়েবসিও দেখতে হবে। এই যে অ্যান্ট্রোমেট্রি বলতে গেলে আমরা সব সময় মাথায় থাকে হচ্ছে হাইট ওয়েট হাইট ওয়েট হাইট ওয়েট, এর মাঝে যে অ্যান্ট্রোমেট্রি একটা মানে একটা পার্ট হচ্ছে আপনার মোয়াক, ওয়েবসি, এই যে এগুলো যে অ্যান্ট্রোমেট্রির পার্ট, এগুলো কিন্তু আমরা ভুলে যাই। তো এগুলো যখন আপনারা স্ট্রমিং করবেন না বা ক্রসিং করবেন না, যে এখান থেকে ভাইয়া বলেন যে আমাকে রেসপিরেটরি মেডিসিন থেকে কি কি প্রশ্ন আসতে পারে, আপনি হয়তো বলে যে ঠিক আছে নিউমোনিয়া আসবে, আর হচ্ছে কি আসবে, ধরো টিউবারকুলোসিস আসবে, আর কিছু আসবে না। দেখা যাবে তো পরের বার সিস্টিক ফাইব্রোসিস থেকে প্রশ্ন দেওয়া আছে। আপনি যখন এগুলো নিয়ে আলোচনা করবেন না বা কি কি আসতে পারে এগুলো যখন গুছাবেন না, তখন সেই ক্ষেত্রে মানে রিটেনের সহজ প্রশ্ন আসলেও, কমন টপিকস আসলেও হুট করে লেখা যায় না। এটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি তো বললাম দুইটার জন্য,
আরেকটা দেখেন, আরেকটা বিষয় এইবার যেটা বিসিবিএস প্রতিবারে অবশ্যই কাউন্সিলিং নিয়ে খুব মানে সবসময় একটা গোলক ধাঁধার মধ্যে রাখে। গতবার প্রশ্ন আসছিল আপনার আইসিইউ তে একটা পেশেন্ট ভর্তি হবে, মানে পিআইসি তে একটা পেশেন্ট ভর্তি হবে, বাচ্চাটা হচ্ছে ডেঙ্গু শক। আর এইবার দেওয়া হয়েছিল নকটার্নাল এনিরোসিসের, মানে বাচ্চা সকালবেলায় ভালো থাকে, মানে ভালো থাকে বলতে প্রস্রাব তো করেই, তারপর হচ্ছে রাতের বেলা হচ্ছে তার বেড ওয়েটিং আছে। এই বাচ্চার আপনি কাউন্সিলিং করেন, তার মানে এই জিনিস আপনি কোথাও খুঁজে পাবেন না। এইটা আপনাকে নিজে নিজেই তৈরি করতে হবে। এই জিনিসগুলো কি কি আসতে পারে ভবিষ্যতে, সেই জিনিসগুলো আপনাকে নিজেকেই স্ট্রমিং করে করে বের করতে হবে। এখন আপনি তো সারাদিন ডিউটির মধ্যে আছেন, মর্নিং ইভিনিং নাইট, তারপর হচ্ছে জার্নাল, সেমিনার, তারপর হচ্ছে মর্নিং সেশন, এইগুলোর মধ্যেই থাকেন। এই যে স্ট্রমিংটা করা, তারপর হচ্ছে এগুলো যে পড়াগুলো গুছানো, অস্পি কি কি আসতে পারে, অস্পি কোথায় কোথায় টুইস্ট করতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কোনো মানে একেবারে কোনো গ্রাউন্ড ওয়ার্ক কিছুই থাকে না। আমি জেনেসিসকে এই জন্যই ধন্যবাদ দিই, তারা আসলে অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে এই জিনিসগুলো আমাদের জন্য অনেক সহজ করে দেয়। এবং আমি জেনেসিস পরিবারের কাছে কৃতজ্ঞ যে তারা এই জিনিসগুলোকে খুবই মানে খুবই মেটিকুলাসলি এবং খুব সিনসিয়ারলি এই জিনিসগুলো হ্যান্ডেল করে। আমি নিজেও মার্জিয়া আমার মানে এখানকার কলিগই ছিলেন, প্রথম থেকে আমি পেয়েছি, আমি ওকে বেশ কয়েকবার ফোন দিছি যে আসলে আমি তো দিই নাই, আমি হয়তো, আমাকে অনেকে বলে যে ভাই আপনি ডিসিএস পাস করে আপনি সবই পারবেন। আমি যে ভাই সবই পারা আর বিসিপিএস এর কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড নিয়ে পারা আমার কাছে দুইটা ভিন্ন মনে হয়। আর বিসিপিএস স্টিল এখনো পর্যন্ত বিসিপিএস তার স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। আমি তাকে বেশ কয়েকবার মানে পরীক্ষার আগে অনেক বেশি জ্বালিয়েছি যে মানে আমাকে একটু বলো, মানে আমি কি পড়বো, কোথায় থেকে পড়বো, কিভাবে পড়বো, কোন কোন জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট, এক্সট্রা করে কি পড়া যায়। সে আমাকে অনেক বেশি হেল্প করছে, আমি এটা আসলেই কৃতজ্ঞ। আমি ফোনও দিয়েছি, এখনো বলছি আমি কৃতজ্ঞ। এবং জেনেসিস পরিবারের কাছে তো অবশ্যই কৃতজ্ঞ। মেন্টররা বা যারা আছেন তারা সবাই বিভিন্ন সময় ফোন দিলে বা কোনো একটা বিষয় জানতে চাইলে, হ্যাঁ ভাই এরকম করেন, এরকম করেন, আপনারা তো চিনেন, আপনারা পারবেন না ভাই, তুমি তারপর আমাকে বলো। তো এটা হচ্ছে আসলে তাদের যে পরিশ্রম, তাদের যে ডেডিকেশন, তাদের এই নিজেদের পড়াশোনার পরেও এই যে সময় দেওয়া, নতুন করে আমাদের জন্য ভাবা, বা আমাদের ফিউচার যারা ছোট ভাই বোনরা পরীক্ষা দিবেন তাদের জন্য ভাবা, এটা সত্যি মানে আসলে আমরা মানে প্রিভিলেজড, আমরা আসলে ভাগ্যবান মনে করি। তাদের এই পরিশ্রমগুলো আল্লাহ কবুল করুক। আর আমার জন্য দোয়া করবেন। আমি সংক্ষিপ্ত এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে আমি একটু শেয়ার করি, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করা। তবে আমার মনে হচ্ছে এখন থেকে প্রশ্ন হয়তো বা আরো কঠিন হতে পারে। যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন তারা অবশ্যই মানে প্রিভিয়াস কোয়েশ্চেন এবং আপকামিং কি কি নতুন নতুন কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে কি আসতে পারে, এগুলো নিয়ে বসতে হবে, চিন্তা করতে হবে এবং পড়া গোছাতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পড়া গোছাতে হবে। আচ্ছা, গিফারের আমি আরেকটা কথা একটু বলি, অ্যাড করি, সেটা হচ্ছে পরীক্ষার রেজাল্ট দেয় কিন্তু একদিন দুই দিন আগে। যেটা যেটা গতবারও হয়েছিল, এবার হয়েছে 11 তারিখ রাত্রে পরীক্ষা দিয়েছে, 12 তারিখ একদিন গ্যাপ, 13 তারিখ পরীক্ষা। সো আপনারা যখনই রিটেন প্রিপারেশন নেবেন চেষ্টা করবেন রিটেনের পাশাপাশি অ্যাটলিস্ট ক্লিনিক্যালটা আপ টু মার্ক রাখবেন। ক্লিনিক্যালটা আপনার, কারণ ক্লিনিক্যালটা একদিন আগে আপনি তাড়াহুড়া করে কোনো কিছু মনে করতে পারবেন না। হয়তো অস্পিগুলো আপনার কোনো না কোনো কারণে জানা থাকবে বা পড়া থাকবে, মানে মোটামুটি এটা আপনার হয়ে যাবে, হয়তো পিস্টল এটা মনে আসবে। মানে যেহেতু রিটেন রিলেটেড কিছু প্রশ্ন আছে বা ক্লিনিক্যাল সিনারিও রিলেটেড কাউন্সিলিং, এগুলো নিয়ে হয়তো আপনার একটু কিছুটা গ্যাপ পাবেন। কিন্তু আপনি ক্লিনিক্যাল আপনার হাত চলাটা, এইটা কিন্তু আপনি একদিন দুই দিন আগে তাড়াহুড়া করে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনি আগে থেকে ব্যাগটা গুছিয়ে রাখবেন, এইটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এগুলো হচ্ছে আমার ছোট ছোট টিপস। সবসময় ব্যাগ নিয়ে ঘুরবেন, রিটেন যেদিন থেকে দেখবেন হয়তো একদিন দুদিন একটু রেস্ট নিয়ে পরে থেকে আপনারা রিটেনটা ক্লিনিক্যালটা একটু গুছিয়ে নিবেন। ওসপি আল্লাহ না করুক ভালো যদি প্রিপারেশন থাকে অবশ্যই শেষ করার কথা বলবো। তারপরেও যদি মনে হয় যে না গোলক ধাঁধায় থাকেন, সেক্ষেত্রে ক্লিনিক্যালটা অবশ্যই আপনি আপ টু মার্কে চলে যাবেন। আর আমি ক্লিনিক্যালের বিষয়ে একটু বিপরীত আমার একটা মন্তব্য আছে, সেটা হচ্ছে আপনি যখনই যে কেসটা দেখবেন চেষ্টা করবেন ওই কেসটাকে আপনি শর্ট কেস হিসাবে চিন্তা করে, আমাদের যদি এখানে 10 মিনিট, তো 10 মিনিটে আপনি ওই কেসটা করে ফেলতে পারছেন কিনা। আজকে থেকে প্রিপারেশন নেন, আপনি জুলাইতে পরীক্ষা দিবেন, সরি এখন তো জুনে পরীক্ষা হবে সম্ভবত, জুনে পরীক্ষা দিবেন। সো জুনের ক্ষেত্রে আপনি এখন থেকে হচ্ছে শর্ট কেস গুলো প্রতিনিয়ত
একজন আরেকজনকে বলে বলে শর্ট কেস গুলো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন। এবং কাউন্সিলিং এর ক্ষেত্রে হচ্ছে এনি কাউন্সিলিং আপনার কাছে যেটাই আসুক না কেন, যদি বলে যে আপনার কাছে এখন সাপোজ স্কেবিস নিয়ে আসছে, ভাই আপনি কাউন্সিলিং করেন, 10 মিনিট সময় আপনার, ভাই এই বাচ্চাটা হচ্ছে ডাউন সিনড্রোম, কাউন্সিলিং করেন, করতে থাকবেন, মানে এরকম। আরেকটা বিষয় আমি যেটা, আচ্ছা আমাকে একটু বলতেছি কি কি আসলে আরেকটু এক্সপিরিয়েন্স সেটা বলে, হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা অনেক সময় ভুল করি। যেমন হচ্ছে আমাদের এবার আসছিল একটা বাচ্চা দিছে, কিন্তু ও কোনো ওয়েট দেয় নাই, বাট ওর মার্ক দিছে হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 100 মিলিমিটার, এটা হচ্ছে বাচ্চার স্যাম। আমি শুরু শুরু করবো কোথায় থেকে? আপনি তো বলতে পারেন ভাইয়া ওই যে প্রশ্নতে লিখাই ছিল যে সেম, তার মানে কি আমি কি সেম থেকে শুরু করব, মানে সেমের মানে সেম কেন হয়েছে মানে রিস্ক ফ্যাক্টর থেকে শুরু করবো, সাথে কমপ্লিকেশন বলবো এইটা, নাকি আমি নাম বয়স মানে তারপর হচ্ছে কোথায় থেকে আসছে কি করছে এটা? আমি দেখলাম যে বিসিবিসি মানে এরকম আলাদা করে আমরা কোনো ইনস্ট্রাকশন এরকম কোনো কিছু পাইনি। তবে হিস্ট্রি টেকিং বলতে যেটা বলে সেটা হচ্ছে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট থেকে শুরু করে আপনি শেষ পর্যন্ত যাবেন, এবং আপনি যা যা জানেন আপনি বেশি বলবেন। কম বললে আপনার মার্কস কাটা যাওয়ার সম্ভাবনা আছে, বেশি বললে আপনার কখনো মার্কস কাটবে না। সো পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, প্রেজেন্টিং ইলনেস, তারপর হচ্ছে সরি চিপ কমপ্লেন, প্রেজেন্টিং ইলনেস, এইভাবে করে আপনি ধরে ধরে যতগুলো আমাদের পয়েন্ট আছে সবগুলো বলবেন। আপনি বললে এটলিস্ট ওইখানে যে চেক লিস্টে থাকে আপনি অবশ্যই মার্কস পাবেন। মার্কস কাটার কোনো সিস্টেম নেই। সো এইটা আমাদের বিভিন্ন যে ট্রেডিশনাল বইগুলোতে আছে সেটাতে শুধুমাত্র হিস্ট্রি অংশটা দেওয়া আছে, যে জ্বর কয়দিনে, এটা কয়দিনের, ওইটা কয়দিনের, বাস কমপ্লিকেশন কয়েকটা। এখানে কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, কোনো ডেভেলপমেন্টাল হিস্ট্রি আছে কিনা, কোনো ভ্যাকসিনেশন হিস্ট্রি আছে কিনা, এই ধরনের কিন্তু কোথাও কোনো কিছু নেই। সো মানে কাউন্সিলিং এর কথা বললাম, হিস্ট্রি টেকিং এর কথা বললাম, জেনারেল এক্সামিনেশনের একটু এক্সপিরিয়েন্স বললাম, এবং পাশাপাশি আপনার রিটেন এর কথা বললাম। এখন আসি দুই একটা এসবি এর কথা। বিসিপিএস সব সময়, আপনারা যারা পার্ট 1 দিচ্ছেন তারা সবাই জানেন, বিসিপিএস সব সময় দুইটা অ্যান্সারের মধ্যে কনফিউশন রাখে। মানে এটা আপনি ধরে নেবেন যে এই দুইটা কোয়েশ্চেন মানে দুইটা অ্যান্সার, মানে এই দুইটা অ্যান্সারই হবে, অথবা এবার যেটা করছে হচ্ছে মোটামুটি দুইটা এবং তিনটার মাঝে তারা হচ্ছে খুব মানে কনফিউজ করছে। এবং কিছু কিছু জায়গায় এমন ভাবে দিছে হচ্ছে, একটা প্রশ্ন আমার এখন মনে পড়ছে যে হচ্ছে স্নেক বাইটে নিউরোটক্সিন এর যে সাইন সিমটম সেখানে কি হবে। ব্রোকেন নেক সাইনও দেওয়া আছে, টু সিসও দেওয়া আছে। এখন আপনি বলবেন ভাই টু সিস তো সব সময় আমরা সবসময় টু সিসে দেখি, তাহলে ব্রোকেন নেক সাইন হবে কিনা? কিন্তু কোথাও লেখা নাই যে স্পেসিফিকলি এটাই হবে ওইটাই হবে। তখন স্যাররা আগে পরে কিছু এই যে কি বলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এই টাইপের কিছু একটা এমন ভাবে জুড়ে দিবে যেটা আপনি যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। আরেকটা প্রশ্ন এখন মনে পড়লো, সেটা হচ্ছে 3 ounce-এর একটা বাচ্চা ব্রেস্ট ফিড করে, সম্ভবত মিটিং হচ্ছে, এটার কারণ কি? ওইখানে আপনার গেস্টোকলিক রিফ্লেক্সও দেওয়া ছিল, ওভার ফিডিংও দেওয়া ছিল। এখন আপনি যদি এক্সপ্লেনেশন না জানেন পরীক্ষার হলে, তাহলে কিন্তু আপনার এই অ্যান্সার মোটামুটি ভুলই হবে। কিছু আছে যেগুলো ওয়ার্ডে আমরা হয়তো বা মানে চিন্তা করি না, দেখবেন আজকে থেকে ফিটারে গিয়ে দেখবেন যে 1 ounce 2 ounce 3 ounce 30 ml করে দেওয়া হয়। সেটা খুব ইম্পর্টেন্ট, মানে এইরকম জিনিসগুলো আপনাকে ওয়ার্ডে সবচেয়ে কোনটা ভালো পাই, ওয়ার্ডে প্রথম কোনটা ম্যানেজ করি, এরকম আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কোনো প্রোটোকল, খুব স্পেসিফিক প্রোটোকল নাই, যেটা আমাদের জন্য আসলে আমাদের পেডিট্রিক্স ফ্যাকাল্টি বলি বা পেডিট্রিক্স পরিবারে বলি, এটা আমাদের একটা ল্যাকিংস বলা যায়। কিন্তু বাইরের দেশে দেখবেন আপনি প্রথমে এটা করবেন, দ্বিতীয়টা এটা তাদের খুব ফ্লো চার্টে করা আছে, খুব ফ্লো চার্টে করা আছে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। আইটিপির প্রশ্ন তো কিন্তু এরকম একটা প্রশ্ন দিছিল, একটা জায়গায় দিছিল আইবিআইজি, আবার হচ্ছে আপনার প্রেডনিসোলন দিছিল, আরটা তো মনে মিথাইল প্রেডনিসোলন দিছিল, মানে এরকম, মানে তিনটাই মনে হবে যে আপনার জ্ঞান। আবার দেখবেন যে 8,000 মানে 7,000 8,000 এরকম দিয়ে বলবে যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট কোনটা, ওইখানে আবার প্লাটিলেট ট্রান্সমিশন দেওয়া থাকবে। তো এইরকমও কোয়েশ্চেন দেওয়া ছিল। সো এইগুলো বিষয় নিয়ে আপনি যখন যত ভালো স্ট্রমিং করবেন, যত ভালো সিনিয়রদের সাথে কথা বলবেন, ভালো ভালো জায়গায় আপনি পরামর্শ নিবেন, আশা করছি আপনারা এটার ভালো একটা ফিডব্যাক পাবেন, এবং আল্লাহ চাইতো ইনশাল্লাহ এক চান্সে আপনারা সফলতার মুখ দেখবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি আমার এই ফিলিং শেয়ার করে এবং জেনেসিস পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য এবং আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আজকের হোস্ট মার্জিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার
সংক্ষিপ্ত বললে তো ভুল হবে, অনেক লম্বা ডিসকাস করে ফেললাম আর কি। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর খালিদ ভাই। না না, ভাইয়া একদম শুরু থেকে পরীক্ষার হলে যে এসবিএ দিয়ে শুরু হয় এবং তারপরে অসি অসি এসিকিউ সবকিছু নিয়ে সংক্ষেপে, আসলেই সংক্ষেপে, কারণ আহ ভাইয়া যে বলছেন যে সংক্ষিপ্ত না, সেটা না, কারণ কি আমি বলি যে এই চারটা সেক্টরের যে উম, কি কি কোশ্চিন প্যাটার্ন কেমন হয়, বা ভাইয়া কি কি প্রতিবন্ধকতা ফেস করেছেন এবং পরবর্তীতে কি কি প্রতিবন্ধকতা আপনাদের আসতে পারে, সেই সব কিছু নিয়ে যে 10-15 মিনিটে বলা কিন্তু সম্ভব না। তারপরে ভাইয়া সুন্দর করে গুছিয়ে আপনাদের কাছে উপস্থাপন করেছেন। ভাইয়া অনেক ব্যস্ত ছিল। অনেক ধন্যবাদ ভাইয়াকে যে এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে আহ, সময় দেওয়ার জন্য, এবং পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি যে উপদেশগুলো দিলেন, আমার মনে হয় তাদের জন্য এটা খুবই উপকার হবে। আচ্ছা, এর মধ্যে একজন ভাইয়া কোশ্চিন করেছেন কিছু, আমি একটু আনসার দেই। উনি বলেছেন যে এসবি এর কোশ্চেন প্যাটার্ন এবং ম্যাটেরিয়াল গুলো। আচ্ছা, বিসিপিএস এর কোশ্চেন প্যাটার্ন আপনারা যারা পার্ট ওয়ানে বসেছেন তারাও জানেন যে বিসিপিএস এর কোশ্চেন প্যাটার্ন শুরু থেকেই আলাদা। ডিরেক্ট কোশ্চেন খুবই কম থাকে, এবং আপনাকে ম্যাক্সিমাম যে কোশ্চেন গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আপনার রেসিডুয়াল নলেজ থেকে আপনাকে আনসার করতে হয়। তবে আপনি দেখবেন যে আপনার কিছু কোশ্চেন মনে হবে যে আপনি ওয়ার্ডে এই পেশেন্টটা কিন্তু আপনি দেখেছেন, আবার আপনার মনে হবে যে এই এই কোশ্চেনটা আনসার এটা হতে পারে, কারণ আমার কাছে মনে হচ্ছে ক্লাসে এই এই জিনিসটা বলা হয়েছিল এভাবে। তো এভাবে আপনাকে কিন্তু রেসিডুয়াল নলেজ দিয়ে আনসার করতে হবে, এবং এ পর্যন্ত আপনি যা যা দেখেছেন ওয়ার্ডে, বা হচ্ছে আপনি অস্থি পড়বেন, অস্থির জন্য প্রিপারেশন নেবেন, সবকিছু মিলিয়ে কিন্তু এসবিএম। এবং এর ভিতরে কিন্তু ম্যাটেরিয়াল বলতে যেটা আমি বলবো সেটা হচ্ছে, প্রথমত আপনার কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা আহ, ভালোভাবে দেখতে হবে সেটা হলো আবির হোসেন মোল্লা স্যারের বইটা ফার্স্ট টু লাস্ট। ঠিক আছে? তারপরে যদি আপনার কাছে সময় থাকে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে এমার খান স্যারের বই। ওকে? তারপরে কিছু কিছু টপিক যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আপনি সময় পেলে নেলসন থেকে দেখতে পারেন। এছাড়াও আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন না যে পেডিয়াট্রিক্সে আমরা যে টপিক গুলো আলাদা আলাদা ভাবে পড়ি সেগুলো বাইরেও কিন্তু মিড টার্মে এক্সট্রা কিছু টপিকস আছে যেগুলো কখনোই কিন্তু আমরা ওয়ার্ডে ওইভাবে প্র্যাকটিস করি না। ঠিক আছে? সেগুলোর মধ্যে হচ্ছে এই যে ইথিক্স, বায়োস্ট্যাট, এবং হচ্ছে চাইল্ড সাইকিয়াট্রি। হুম এই জিনিসগুলো কিন্তু, এগুলো থেকে কিন্তু শুধু এসএ কিউ না, এসবিএ তেও কোশ্চিন আসে। হ্যাঁ, এবং বেশ একটা একটা এসবিএ তে তো দুই করে মার্ক থাকে। তো দেখা যায় যে 4 থেকে 5 নাম্বার এগুলোতেই থাকে। তো 10 নাম্বার, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা আহ, উম, কি বলবো, যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে এসবিএ টা কত বড় একটা গেম চেঞ্জার, হ্যাঁ, মিড টার্মের ক্ষেত্রে। তো এসবিএ পরীক্ষাটা যদি আপনি ভালোভাবে দেন এবং হচ্ছে মোটামুটি আপনার 80% নাম্বার, যদি আপনার মনে হয় যে আপনি 80% নাম্বার এসবিএ থেকে পাবেন, সেক্ষেত্রে কিন্তু এসএ কিউ এবং এসবিএ দুটা মিলায়ে আপনার পাসটা কিন্তু করা ইজি হয়ে যায়। তো এসবিএ তে আপনি একটু বেশি ফোকাস দিবেন, এবং যেহেতু পেন্সিল দিয়ে দাগাতে হয় আপনার কাছে মোটামুটি সময় থাকবে, আপনি মাথা ঠান্ডা রেখে অস্থিরতা না দেখিয়ে আহ, যদি কোশ্চেন গুলো ভালোভাবে পড়েন, বারবার পড়েন, সেক্ষেত্রে কিন্তু এসবিএ গুলো পারা সম্ভব, কারণ কোনোটাই আপনার আপনি কখনো ওয়ার্ডে পান নাই বা কখনো ফেস করেন নাই এমন কোনো জিনিস আসবে না। সো আপনি অ্যাজ এ ক্লিনিশিয়ান আপনার কাছে যেটা আনসার বেস্ট মনে হবে সেটাই আপনাকে দিতে হবে। এবং সেই আনসারটা কিভাবে আসবে, আপনি এতদিনে পার্ট ওয়ান পাস করেছেন, দেন 2 বছর ট্রেনিং করেছেন, সবকিছু মিলিয়ে আপনার ভিতরে যে নলেজটা, সবকিছু মিলিয়ে কিন্তু এই আনসারটা আপনার কাছে, আপনার মনে ধরা দেবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে আহ জিজ্ঞেস করেছেন যে কেস গুলো রানিং কমেন্ট্রি সহ করতে হয় কিনা। আচ্ছা,
এটা হচ্ছে যে অস্থির ক্ষেত্রে যে 5টা স্টেশন থাকে, 5টা স্টেশনে আপনার 5টা কেস দেয়া থাকবে, ঠিক আছে? তো এর মধ্যে কিছু কিছু স্টেশন থাকবে যেগুলোতে রানিং কমেন্ট্রি আপনি করবেন, কিছু কিছুতে করবেন না। এটা কিভাবে বুঝবেন? আপনি প্রথমেই স্টেশনটাতে গিয়ে কোশ্চিনটা দেখবেন। কোশ্চিনে উল্লেখ করা থাকবে যে আপনি রানিং কমেন্ট্রি করবেন নাকি করবেন না। আপনি গিয়ে যদি প্রথমেই কোন সিস্টেম এক্সামিনেশন সেটা দেখেই তড়িঘড়ি করে এক্সামিনেশন করা শুরু করে দেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই দেখা যাবে যে মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো প্রথমে কোশ্চেন পড়াতে সময় নেবেন, কারণ 10 মিনিট সময় দেওয়া থাকে আপনার কাছে, সময় মোটামুটি ভালোই আপনি পাবেন পুরো এক্সামিনেশন শেষ করার জন্য। তড়িঘড়ি করার কোনো দরকার নাই মিড টার্মে। আপনি প্রথমে যাবেন, দরকার হলে প্রথমে একবার পড়বেন কোশ্চেন, আপনার কাছে কোনো সন্দেহ হলে আবার কোশ্চেন রিপিট করবেন। আমার যেটা হয়েছিল, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমি প্রথমে গিয়ে 2বার তো কোশ্চেন পড়েছি, দেন যখন এক্সামিনেশন করছিলাম তখন আমার মনে হয়েছে যে আমি আরেকবার কোশ্চেনটা দেখি, ঠিক আছে? এক্সামিনেশন করার পরে আমি কিন্তু আবার কোশ্চেনটা ঘুরে দেখেছি। তো কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আহ, আবার কিছু কিছু স্টেশনে এমন থাকবে যে উইদাউট রানিং কমেন্ট্রি বা কিছু লেখাই থাকবে না, যে এক্সামাইন দা রেসপিরেটরি সিস্টেম শুধু লেখা থাকবে। তো আপনি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করছেন, শুরু করবেন, সেই সময়ে আপনাকে হয়তো আপনার যে এক্সামিনার থাকবে উনি বলে দিবেন যে আপনি হচ্ছে রানিং কমেন্ট্রি করতে করতে যান। সেক্ষেত্রে আপনার রানিং কমেন্ট্রি করা লাগতে পারে। তো যেটা ভালো হয় সেটা হচ্ছে আপনারা যখন প্র্যাকটিস করবেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে রানিং কমেন্ট্রি করেই প্র্যাকটিস করবেন। তাহলে হয় কি যে হচ্ছে যদি রানিং কমেন্ট্রির অভ্যাসটা না থাকে সেক্ষেত্রে ওই জায়গায় গিয়ে প্রথমেই গিয়ে রানিং কমেন্ট করাটা সম্ভব হবে না, ঠিক আছে? ওকে, আমাদের সাথে আর কে কে যুক্ত আছেন আমি একটু দেখি। ডক্টর সুস্মিতা আপু আছেন। ডক্টর সুস্মিতা আপু, আপনি আপনার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন, এবং হচ্ছে আপনার কি কি প্রতিবন্ধকতা মনে হয়েছে, বা পরীক্ষা পাশ করার পরে আপনার ফিলিংসটা এখন কেমন? জানি এটা হচ্ছে এক কথায় বোঝানোর মতো না, বা উম, সংক্ষিপ্তে বলার মতো না, কিন্তু তারপর যতটুকু সম্ভব সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। ডক্টর সুস্মিতা আপু, আপনি কি আছেন? জি আপু, আছি আপু। আপু আপু প্লিজ, শোনা যদি যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে আপু। হুম, ঠিক আছে, প্রথমেই জেনেসিসকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। আসলে পুরা জার্নিটাতে, যে আমি তো জেনেসিসের লং বেঁচে ছিলাম, যে 6 মাস। আহ হ্যালো আপু, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপু, সমস্যা নাই, নো প্রবলেম। আচ্ছা। ইউ ক্যান আচ্ছা, ক্যারি অন আমি প্লিজ। আসলে ঠিক আছে, জেনেসিসের লং বেঁচে ছিলাম 6 মাস। গত 6টা মাস আসলে জেনেসিসের সাথেই ছিলাম। আসলে পুরা পরীক্ষাটা যে পাশ করে এসেছি, আসলে জেনেসিসকেই মূলত হ্যাঁ, সবটুকু ধন্যবাদ আসলে জেনেসিসের প্রাপ্য। আমি বর্তমানে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজে, রয়েছি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে রয়েছি। আসলে মানে পরীক্ষা দেওয়ার আগে যেটা হয়েছিল, যে সবাইকে আমি যখন মার্জি আপু যেটা বলেছে, এই কিছুক্ষণ আগে ইসমাইল ভাইও বলেছে, যে সবাইকে যখন মিড টার্মের অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করতাম, যে সবাই বলতো যে না, মিড টার্ম তো আসলে কোনো পরীক্ষা না, এটা আসলে খুব সহজেই পাশ করা যায়, বসলেই পাস। কিন্তু আসলে পূর্বের সব অভিজ্ঞতা, পূর্বের সব রেকর্ড ভেঙে এইবারই আমাদের প্রথম যে আমাদের রিটেন কোশ্চেন অনেক হার্ড হয়েছে। সেই সাথে আমরা দেখলাম যে ক্লিনিক্যালও আমাদের অনেকের, প্রায় 7 থেকে 9 জন আমাদের হচ্ছে যে পাশ করতে ব্যর্থ হয়েছে। তো সবকিছু মিলাই আসলে আমারও মনে হচ্ছে যে মিড টার্ম আসলে খুব বেশি সহজ হচ্ছে না এখন, আর সামনে হয়তো আরো কঠিন হবে। তো জেনেসিস এই পুরা জার্নিটাতে আমাকে যেভাবে হেল্প করেছে সেটা আমি শেয়ার করতে চাই এখানে। প্রথমে আমি রিটেন দিয়ে শুরু করি।
রিটেনে আসলে কোশ্চেন গুলা অ্যানালাইসিস করে যেটা বোঝা যায় যে এর আগে আমি মিড টার্মের কোশ্চেন যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করেছিলাম, তো যেটা দেখেছি যে ম্যাক্সিমাম 3-4টা বা 2-3টা কোশ্চেন হয়তো নতুন থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইম হচ্ছে কোশ্চেনের টপিক গুলো রিপিট হয়। But আমাদের এবারের সেশনে কোশ্চেনের টপিক কম ছিল, তার উপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে এথিক্স থেকে কোশ্চেন ছিল। যাই হোক, স্ট্যাটিস্টিক্স আর এথিক্স থেকে কোশ্চেনের ব্যাপারে লাস্টে আসাদে তারান্নুম আপুর একটা ক্লাস ছিল জেনেসিসের পক্ষ থেকে, তো ওই ক্লাসটা অনেকটাই হেল্প করেছিল। আপু আমাদের যে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি যে ব্যাপারগুলা যে আমাদেরকে বুঝিয়ে বলেছিলেন, অনেকটা কিছুটা হলে লিখে আসতে পেরেছি আ- আপুর লেকচার থেকে। আর আরেকটা যেটা যে আবু জাফর জিফারি ভাইয়ের একটা ক্লাসে ভাইয়া আমাদেরকে একবার বলেছিল, যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্লাস ছিল সম্ভবত, যে সবসময় আপনারা ওয়ার্ড কেন্দ্রিক চিন্তা ভাবনা করবেন, ওয়ার্ড কেন্দ্রিক চিন্তা ভাবনা করবেন, সহজভাবে চিন্তা ভাবনা করবেন। তো আমাদের রিটেন একটা কোশ্চেন ছিল যে একটা মাইক্রোক্যাফালির একটা বাচ্চা, হ্যাপাটাইটিস স্প্ল্যানোমেগালি, মাইক্রোক্যাফালি, ডিডি। আমাদের এবার প্রচুর কোশ্চেন এসেছে ডিডি নিয়ে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমি কিভাবে ক্লিনিক্যালি ইনভেস্টিগেশন দিয়ে কিভাবে আমি ডিফারেন্সিয়েট করতে পারি দুটোর মধ্যে। তো এরকম একটা কোশ্চেন ছিল মাইক্রোক্যাফালি, হ্যাপাটাইটিস স্প্ল্যানোমেগালি। তো প্রথমে আমি যেটা চিন্তা করলাম যে আমি ওয়ার্ডে এরকম একটা পেশেন্ট পেলে কি করব, ব্রড হেডিং আমি কিভাবে মানে চিন্তা করব এই পেশেন্টকে। তো আমি টর্চ আর হচ্ছে ইনবর্ন এরর অফ মেটাবলিজম, এই দুটো ব্রড হেডিং এ আমি চিন্তা করে ডিফারেন্সিয়েট করে লিখেছি জিনিসটা। তো আমাদের সাথে অনেকেই মানে ডিজিজের ভিতরে ঢুকে গিয়েছিল, যে আমি এটা রুবেলা ভাবি, এটা কি উইলসন, এটা কি উইলসন হতে পারে, নাকি হচ্ছে আরো অনেক আহ এই মুহূর্তে আসলে আমার নাম মনে পড়ছে না, আরো অনেক সিনড্রোম, মানে আরো অনেক সিনড্রোম অ্যানালাইসিসের ভিতর ঢুকে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আসলে ডিফারেন্সিয়েট করার যে ব্যাপারটা, এটা তো আসলে আমাদের মিড টার্মে আমরা যে 2 বছরের অভিজ্ঞতা নিয়ে মাত্র পরীক্ষায় বসি, এত কম অভিজ্ঞতার মধ্যে তো আসলে আমরা এত সিনড্রোম অ্যানালাইসিস তো আসলে আমাদের পক্ষে সম্ভব না। তো সেক্ষেত্রে জিফারি ভাই ক্লাসে বলেছিল যে আপনারা সবসময় এমন ভাবে চিন্তা ভাবনা করবেন যেটা আপনারা অ্যানালাইসিস করে লিখে আসতে পারবেন, ব্রড হেডিং এ লিখে আসতে পারবেন খাতায়। এটা গেল হচ্ছে আমার রিটেনের অভিজ্ঞতা। রিটেনটা আসলেই এখন অনেক টাফ হচ্ছে, অনেক কিছুই এখন মাথায় রাখতে হচ্ছে, পড়াশোনা। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে সবাইকে জেনেসিসের সাথে থাকতে, প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলা সলভ করতে, জেনেসিসের মেন্টররা যেভাবে আমাদেরকে যেভাবে আগাতে বলে, যে যে টপিক গুলা ইম্পর্টেন্স দিয়ে পড়তে বলে, আসলে প্রত্যেকটা টপিকই এখন পড়তে হবে। যেমন এই যে মায়াস্থেনিয়া গ্রেভিস, কিছুক্ষণ আগে যে এক ভাইয়া বললো যে মায়াস্থেনিয়া গ্রেভিস থেকে কোশ্চেন এসেছে, যেটা আগে কখনো আসেনি মিড টার্মে। তো কিন্তু টপিক হিসেবে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ম্যাক্সিমাম টাইম এটা বিসিপিএস এ দেয়। তো সবসময় যে আসলে রিপিট থেকে কোশ্চেন হবে তাও না। তো জেনেসিস আসলে যে ইম্পর্টেন্স দিয়ে যে টপিক গুলার কথা বলে, আমাদের এখন আসলে ওগুলা ভাবতে হবে। আর এসবি এর যে ব্যাপারটা, এসবি এর ব্যাপারেও হচ্ছে জেনেসিসের সাথে আমি, জেনেসিস বিভিন্ন সময় যে এসবি এর যে কোশ্চেন গুলা দিয়েছিল, বা আমাদের লাস্ট মক টেস্টে যে এসবি গুলা এসেছিল, যেভাবে যেভাবে মানে থিঙ্কিং প্রসেস আমরা দেখেছি, যে ব্যাখ্যাগুলা পড়েছি, ব্যাখ্যাগুলা পড়লে কিন্তু অনেক বেশি ব্রেইন স্টর্ম হয়, যে আচ্ছা এটা এইভাবে চিন্তা করেছে, এটা এভাবে অ্যানালাইসিস করেছে, ঠিক আছে এটা এইভাবে ভাবি। তো এই জিনিসগুলো, এই যে ভাবার যে ব্যাপারগুলা বা অ্যানালাইসিসের যে ব্যাপারগুলো, এগুলো তো আসলে প্রত্যেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আর এসবিএটা হচ্ছে আমাদের জন্য একদম অন্যরকম। কোশ্চেন হয়তো আমি ঠিক আছে মুখস্থ করে গেলাম, মুখস্থ করে কিছু একটা লিখে আসতে লিখে আসলাম, কিন্তু এসবিএ এর যে ব্যাপারটা, এটা আসলে খুবই প্র্যাকটিসের একটা ব্যাপার। আমরা যারা পার্ট 1 দিয়েছি আমরা তো জানি যে প্র্যাকটিস ছাড়া এটা আসলে সম্ভব না। তো আমার কাছে মনে হয় যে প্র্যাকটিসের জন্য জেনেসিস অনেক বড় একটা প্ল্যাটফর্ম এক্ষেত্রে, যে ওনারা যে প্রত্যেকটা টপিক অনুযায়ী পরীক্ষা নেয়, আবার পরবর্তীতে ওনারা কয়েকটা কয়েকটা চ্যাপ্টার মিলাই রিভিশন রিভিশন টাইপের একটা পরীক্ষা নেয়। আবার হচ্ছে মক টেস্ট নিয়েছে বেশ কয়েকটা। তো সবগুলাতে যে এসবিএ রেখেছিল, ওগুলার যে অ্যানালাইসিস ছিল, ওগুলার যে ব্যাখ্যা ছিল, মানে প্রত্যেকটা জিনিস যদি কেউ শুরু থেকে ফলো করে, আমার আসলে মনে হয় না যে এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আছে। এসবি এর ব্যাপারে গেল। এরপর আসি, এখন আসি ক্লিনিক্যালের ব্যাপারে। ক্লিনিক্যালে
হচ্ছে প্র্যাকটিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যারা এখন ওয়ার্ডে কাজ করছি আমাদের উচিত হবে এখন যে প্রত্যেকটা সিস্টেম ধরে ধরে আমাদের প্র্যাকটিস করা। আসলে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে হাত চলে আসবে। প্রথমে হচ্ছে হাতটা আনতে হবে। আর যে রানিং কমেন্ট্রির যে ব্যাপারটা আমাদের এবার তিনটা যে স্টেশন ছিল ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট ছাড়া রেসপিরেটরি আর নিউবর্ন এক্সাম দুইটাতেই হচ্ছে রানিং কমেন্ট্রির কথা ছিল। ম্যাডামই আমার স্টেশনে যে স্যার বা ম্যাডাম বসেছিলেন তারাই বলে দিয়েছেন যে তুমি করতে করতে রানিং কমেন্ট্রি করো। তো এই রানিং কমেন্ট্রি করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। করতে করতে রানিং কমেন্ট্রি করাটা একটু ডিফিকাল্ট ছিল, কারণ আমরা এই প্রসেসটার সাথে আসলে খুব বেশি পরিচিত না। আমরা জাস্ট আমাদের এক্সামিনেশনটা করে যাই, করে হচ্ছে যে যেটা ফাইন্ডিংস পাই ওটাই বলি। কিন্তু এখানে তো আসলে ফাইন্ডিংস এর তেমন কোনো ব্যাপার নাই, এখানে রানিং কমেন্ট্রি করাটা ডিফিকাল্ট। তো এটাও আসলে প্র্যাকটিসের মাধ্যমেই আসবে। প্র্যাকটিস করতে হবে এখন থেকে রানিং কমেন্ট্রির মাধ্যমে। আর যেটা অস্পির ব্যাপার, অস্পিটা আসলে হচ্ছে রিটেনের জন্য একটা ভালো একটা প্রিপারেশন নিলে অস্পিটাও হচ্ছে মোটামুটি কাভার করা যায়। রিটেন আর এসবি এর জন্য পড়াশোনা করলে অস্পিটা অনেকাংশে কাভার হয়। এরপর আর সবকিছুর জন্য তো জেনেসিস আছে। জেনেসিসে অস্পি আমাদের প্রায় 4টা ক্লাস ছিল। প্রতিটা ক্লাসেই আপুরা বেশ সুন্দরভাবে বারবার বলেছে যে কোন কোন টপিকের উপর পড়তে হবে, কাউন্সিলিং এ কোন কোন পয়েন্ট গুলা ভালোভাবে আমাদেরকে জোরদার করতে হবে। আসলে কাউন্সিলিং এমন একটা স্টেশন যে এটা কখনোই আসলে কমন আসবে না। আর বিসিপিএস এ কখনো কমন পাওয়ার ব্যাপারটা আসলে চিন্তাই করা যাবে না। বিসিপিএস হচ্ছে সবসময় কোশ্চেন সিনথেসিস করবে। তো এই জন্য যেটা আমাদের কাউন্সিলিং এ যে ব্যাপারটা আসলে মাথায় রাখতে হবে যে আমাদের শুধু পয়েন্ট গুলা মাথায় রাখতে হবে যাতে আমি প্রত্যেকটা পয়েন্ট টাচ করে আসতে পারি, কারণ এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্যই তো নাম্বার। তো এটার জন্য আমার মনে আছে যে একটা ক্লাস নিয়েছিল কাউন্সিলিং এ, তো জেনেটিক কাউন্সিলিং এর জন্য আলাদা পয়েন্ট ছিল, নর্মাল কাউন্সিলিং এর আলাদা পয়েন্ট। তো এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখতে হবে কাউন্সিলিং এর ক্ষেত্রে। আর এই তো পুরা প্রসেসটা আসলে হচ্ছে অনেক লং একটা প্রসেস। 6 মাসে আসলে 6 মাস পুরাটাকে আসলে কাজে লাগাতে হবে। আর পড়াশোনাও ওভাবে আস্তে আস্তে গুছিয়ে আনতে হবে, কারণ এখন আর আগের নিয়মটা নাই। মিড মিড টার্মের ক্ষেত্রে যে বসলেই আমি পাশ করে ফেলবো, বা মিড টার্মে ক্লিনিক্যালে হচ্ছে সবাইকে, আমরা যেদিন ক্লিনিক্যাল দিচ্ছি ওই দিন পর্যন্ত প্রত্যেকটা পার্টিসিপেন্টের মুখে ছিল যে ক্লিনিক্যালে কাউকে ফেল করাবে না, রিটেন পাস মানে আমাদের সবাই পাস করে যাব আমরা। কিন্তু আমরা রেজাল্ট দেওয়ার পর তো আসলে দেখতে পেয়েছি যে আসলে কি হয়েছে। তো এটাই আসলে বলার আর কি, যে আসলে মিড টার্মটা দিন দিন হার্ড হচ্ছে। এখন আমাদের ক্লিনিক্যালের জন্য ওইভাবে প্রিপারেশন নিতে হবে 10 মিনিটে আমরা কিভাবে কাভার করে আসতে পারবো। আর যেহেতু আমাদের ক্লিনিক্যালটা অন্যান্য যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি রয়েছে ওগুলার থেকে আলাদা, সেন্টার গুলাতেও কিন্তু এটা খুব কম প্র্যাকটিস হয়। যেমন আমি যদি আমার সেন্টারের কথা বলি, আমাদের যে মর্নিং সেশনে যে আমাদেরকে প্রায় সময় শর্ট কেস লং কেস প্রেজেন্ট করা লাগে, শর্ট কেসে টাইম দেয় আমাদেরকে 4 মিনিট, যে গতানুগতিক এক্সামিনেশন আমরা করি সেভাবেই হচ্ছে এক্সামিন করে আমরা ফাইন্ডিংস গুলা বলি। কিন্তু মিড টার্মের ব্যাপারটা হচ্ছে একদমই আলাদা। তো এই প্র্যাকটিসটা আমি জানি না অন্যান্য সেন্টারে হয় কি না, আমাদের সেন্টারে হয় না একদমই। তো এটা আসলে নিজেকে প্র্যাকটিস করতে হবে, কয়েকজন কয়েকজন গ্রুপ করে নিজেকেই এটা প্র্যাকটিস করতে হবে। কারণ আলটিমেটলি নিজের ব্যাটলটা নিজেকেই ফেস করে আসতে হবে, নিজেকেই এটা জয় করে আসতে হবে। তো এই আর কি, আহ, মোটামুটি রিটেন অসপি ক্লিনিক্যাল সব মিলাই আমার মনে হয় যে জেনেসিসের সাথে যদি কেউ টাইম টু টাইম থাকে, আপু ভাইয়াদের যে অ্যাডভাইস গুলো ওগুলো যদি ফলো করে, তাহলে 2026-এর জুলাই আশা করি অনেক বড় একটা সাফল্য আসবে সবার। তো সবার জন্য অনেক শুভকামনা, জেনেসিসের জন্য শুভকামনা রেখে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর সুস্মিতা আপুকে সুন্দরভাবে গুছিয়ে আপনার এক্সপেরিয়েন্সটা জানানোর জন্য। আমাদের সাথে দেখি আরো অনেকে আছেন। আমি রিকোয়েস্ট করব ডক্টর আয়শা আজহার আপুকে আপুর এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ডক্টর আয়শা আজহার আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর জি আয়শা আজহার আপু, হ্যাঁ, জি 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 হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি আপু সংক্ষেপে আপনার আচ্ছা। এক্সপেরিয়েন্সটা একটু আমাদের সাথে শেয়ার
জি জি জি, ধন্যবাদ। আমি ডক্টর আয়েশা আজহার, কর্মরত আছি আমি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে মেডিকেল অফিসার হিসেবে। আমি এই বছর 2026 জানুয়ারিতে এফসিপিএস মিড টার্ম পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি। প্রথমে কৃতজ্ঞতা মহান আল্লাহ তাআলার প্রতি, তারপর তো জেনেসিস পরিবারের জন্য পক্ষে থাকবেই। এখন যেটা আমার জানুয়ারি 24-এই আমি পার্ট অন করেছি, তারপর ফার্স্ট টাইম বসেছি। এখন যেটা হয়, আমরা যখন ট্রেনিং করি তখন দেখা যায় আমাদের ক্লিনিক্যাল যেটা এক্সপিরিয়েন্স হয়, আমরা কেস প্রেজেন্টেশন করা লাগে, তারপর ক্লিনিকে আমাদের রাউন্ডে শিখে থাকি। বা রিটেনের প্রিপারেশনের জন্য মনে হয়েছে যে একটা গাইডলাইন দরকার। তখনই আমি এই বছর 25-এর লং ব্যাচ, যেটা মেতে শুরু হয়েছে মোস্ট প্রবাবলি, সেটাতে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে দেখা যায় যে ক্লাসগুলো আমরা করে থাকি রেগুলার, যদি আমি ক্লাসগুলো যেভাবে আমাদের গোছানো থাকে সিস্টেম ওয়াইজ, ওভাবে রেগুলারলি ক্লাসটা করেছিলাম, দেখা যেত কখনো এক্সাম রেগুলার করতে না পারলে, এক্সাম দিতে না পারলেও পরবর্তীতে সেটা আবার সলভ করে খাতায় লিখে ফেলতাম এসবিএটা। তারপর বাকি কোশ্চেন গুলো লেখার প্র্যাকটিসটা করতে হবে, কারণ দেখা যায় তো আমরা অনেক দিন রিটেনের সাথে এক্সপিরিয়েন্স থাকি না কিভাবে রিটেনে লিখতে হবে। প্রথমত ওই প্রিপারেশনটা অ্যাজ এ হোল নিতে হলে আমাদের ফার্স্ট টু লাস্ট পুরাই আমাদের প্রিপারেশন সব সিস্টেমই টাচ করতে হবে। যদি মনে করি আমরা না শুধু নিউনেট, নেফ্রো, কার্ডিও, বেসিক যে বড় বড় টপিকস গুলো পড়ে যাব, লাস্টে যেমন স্কিন রয়েছে, তারপর হ্যাঁ আপনার অ্যাক্সিডেন্ট, ইমার্জেন্সি, সবকিছুই কিন্তু বিসিপিএস সবগুলো কোশ্চেনই ফার্স্ট টু লাস্টের টপিকস ওরা টাচ করবে। এই জন্য কোনো কিছুই বাদ দিয়ে যাওয়া যাবে না। সেক্ষেত্রে আমার যেটা থাকবে, আমি যেটা উপকৃত হই জেনেসিস এর পক্ষ পরিবারে এখানে মিড টার্ম কোচিং এ ভর্তি হয়ে এটাতে থাকার জন্য আমার দেখা গিয়েছে মানে রেগুলারলি প্রতি সিস্টেমের পড়াই প্রতিটা সিস্টেম শেষ করতে পেরেছিলাম। না হলে কিন্তু দেখা যায় যে এসবিএ, তারপর আবির স্যারের বইটা ফার্স্ট টু লাস্টই পড়তে হবে। হলেও তারপরে দেখা যাবে আমি 60% আশা করতে পারবো, কারণ বিসিপিএস তো প্রত্যেকবারই কোশ্চেনটা একটু আনকমন করে থাকে। ওদের এসবি এর প্যাটার্ন, তারপর রিটেনের কোশ্চেন। আর শুরুতে আমি বিসিপিএস এর মিড টার্মের কোশ্চেন গুলো কালেক্ট করেছিলাম, যেটা ওই যখন সিস্টেম ওয়াইজ পড়া হতো কোশ্চেন গুলো সলভ করে ফেলতাম। এবং প্রত্যেকবারই কোশ্চেনের প্যাটার্ন ওরা চেঞ্জ করে দেয়। একবারের কোশ্চেন কিন্তু কখনোই সেকেন্ড টাইম ওরা রিপিট করে না, এটা একটা জিনিস। সেজন্য দেখা যাবে আপনি যদি প্রথম থেকে ওদের প্রতিটা সিস্টেম শেষ করতে থাকেন, আস্তে আস্তে এক্সাম দেন, একটু প্রিপারেশন থাকে, তখন যদি আনকমন কিছু কোয়েশ্চেনও আসে 30%, তখন আপনার পাশ করা সম্ভব হবে। আর যদি কিছু টপিক আমি বাদ দিয়ে যাই, আমি হাফ প্রিপারেশন নিয়ে যাই, তাহলে পাশ করাটা আসলে কিছু ডিফিকাল্টি হয়ে যায়, যেটা আমার অভিজ্ঞতায়। এই জন্য দেখা গিয়েছে তারপর অসপি যে ক্লাসগুলো হয়ে থাকে, প্রসিডিউর গুলো মূলত আছে তারান্নুম আপুর সবগুলো ক্লাসে আমি খুবই পছন্দ করি, বাকি মেন্টরদেরও। ওনার যেই প্রসিডিউর গুলো, নিউবর্ন এক্সামিনেশন, রিসাইটেশন, তারপর ডেভেলপমেন্টাল। এবার আমাদের দুইটাই অসপিতে দুইটা কোশ্চেন ছিল, যে 50 অস্কিতে মেইন নিউবর্ন এক্সামিনেশন, ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট, 20 মার্কস। এখন সেটাই যে এই জিনিসগুলো যখন আমরা চোখে দেখেছি, সাথে সাথে আবার ডামির উপরে প্র্যাকটিস করে ফেলেছিলাম, একবার দুইবার তিনবার করতে হবে অবশ্যই, না হলে কিন্তু হাতের উপরে সেই প্র্যাকটিসটা আমাদের আসবে না। হ্যাঁ, ওখানে গিয়ে দেখা যাবে আমরা একটা পর একটা স্টেপটা আমরা ভুলে যাব, দুই তিনটা করে কিছুটা মিস্টেক হয়ে যাবে। সেই জন্য যদি ক্লাসগুলো আমরা রেগুলার করে থাকি, তখন দেখা যায় রেগুলারের একটা প্রিপারেশন হয়ে যায়। না হলে কিন্তু একা পড়তে থাকলে দেখা যায় একটা সিস্টেম হলো তো আরেকটা হলো না, মানে মাঝপথে একটু বাধা পড়ে যায়। কিন্তু ক্লাসগুলো দেখা যায় অনেক সময় শুনেছি, সময় পাইনি, শুনেছি, কখনো দেখেছি, সেটাতে আমার দেখা যায় আমারই অনেকটুকু আমি উপকার পেয়েছি। আর আমাদের তো সংসার থাকে, মেয়ে মানুষ যেহেতু, সবকিছু নিয়ে আমাদের প্রিপারেশনটা নিতে হয়। এসবিএ সাথে আপনার রিটেনের প্রিপারেশন, অসপি আর এক্সামিনেশন গুলো তো সবই আপনার টাচ করতে হবে। হ্যাঁ, যদি সবগুলো সিস্টেমে আমরা ধরি, আমাদের রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার, লোকোমোটর, ক্রেনিয়াল নার্ভ, এগুলো দেখা যায় অল্প সময় প্রিপারেশন নিলে দেখা যায় ওখানে গিয়ে মার্কসটা ভালোভাবে ক্যারি করা যায় না। আর যেটা বলবো, এসবিএ প্রিপারেশনের জন্য আমরা আবির স্যারের বইটা যদি ফার্স্ট টু লাস্ট ভালো করে আত্মস্থ করি, তারপর দেখা যায় ওখান থেকে কনফিউজিং কোশ্চেন থাকবে, তারপর কিছুটা আমাদের আইডিয়া হয়ে যাবে, ওখানের আলোকে আমরা দেখা যাবে আনসার করতে পারবো কিছুটা হলেও কনফিউজিং থাকলেও। কিন্তু প্রিপারেশনটা নিতে হলে আর কি ফুল সিলেবাসটুকু আমাদের শেষ করতে হবে, যে বাদ দেওয়া যাবে না কোনো সিস্টেমই। 5 5 করে কোশ্চেন থাকে, তো দেখা যায় একটা কোশ্চেন না আনসার করতে পারলে তো
ওইটা ইয়ে হয়ে যাবে। এবার আমাদের হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, এটা আমাদের জেনেসিসে পড়ানো হয়েছিল। টাইফয়েড ভ্যাকসিনের পুরো 5 কোশ্চেন ছিল রিটেনে। আরেকটা হচ্ছে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি, যেটা সবার কাছে একটু আনকমন ছিল। আরেকটি ছিল হচ্ছে কনসেন্ট অ্যাসেন্ট। মানে এই তিনটা হচ্ছে 15 মার্কস, ক্লিনিক্যাল বেসড ছিল না ওইটার জন্য। আর বাকিগুলো তো সব সিনারিও বেসড ছিল ডিডি করে। যদি এই জন্যই আর কি, সব সিস্টেম পড়া থাকলে দেখা যায় যখন সিনারিও দেওয়া হয়ে থাকে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আমাদের মাথায় চলে আসে যে আসলে কি হতে পারে 2টা বা 3টা। যেমন একটা কোয়েশ্চেন ছিল পেটিচি পারপোরা ফিভার অনলি 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, জাস্ট এই 3টা পয়েন্ট দিয়ে। তখন যদি আমরা র্যাশের যেই আবির স্যারের বই 3টা ছবি দিয়ে দেওয়া কিন্তু আছে, আইটিপি, ম্যানিয়াকাল সেপ্টিসেমিয়া, তারপর হচ্ছে এইচএসপি, ডেঙ্গু ফিভার, এই র্যাশের ডেসক্রিপশন হিস্ট্রি কিভাবে নিব, তখন দেখা যায় কিছুটা আইডিয়া হয়ে যায়, আমরা অ্যাটলিস্ট পাস মার্কের জন্য আমরা মানে টাচ করে লিখে আসতে পারবো। না হলে তো দেখা যায় হচ্ছে পুরো এমটি রাখা যাবে না। হুম, এটাই হচ্ছে। আর হচ্ছে যেটা আমি বলবো যে হ্যাঁ, এটাই সত্য, কোচিং এর সাথে থাকলে এটাই হয় যে আমাদের ফ্লোটা থাকে পড়াশোনার, আর হচ্ছে নলেজটা তো আসলেই কিছুটা বাড়বে। হসপিটালে তো আমরা দেখা যায় ডিউটি করে থাকি, ক্লাস হয় ওইভাবে, কিন্তু সিস্টেম ওয়াইজ একবারে হচ্ছে চ্যাপ্টার ধরে A to Z পড়ানো। হ্যাঁ, যেমন আমাদের কিন্তু হচ্ছে যেটা এবার এসেছে পয়জনিং থেকে প্যারাসিটামল পয়জনিং, এটা কিন্তু আবির স্যারের বই নেই, এটা কিন্তু আমাদের জেনেসিস কোচিং এ ওই যে আবু জেফারি ভাইয়া উনি আমাদের লেখা মানে বলেছিলেন, এটা আমিও খাতায় নোট করে রেখেছিলাম। এটা কিন্তু এই পয়জনিংটা বইয়ে ছিল না, আমরা কিন্তু নর্মালি হচ্ছে অনেকগুলো পড়ে ফেলি। ওপিসি পয়জনিং নর্মালি যেটা অ্যাজ ইউজুয়াল আসে। হ্যাঁ, সেটাই হচ্ছে মানে বলবো, এটা যে প্রিপারেশন নিজে নিতে হবে, সাথে একটা গাইডেন্সের জন্য আমাকে হচ্ছে জেনেসিস মানে যুক্ত হওয়ার জন্য আমি নিজে উপকৃত হয়েছি, সেটাই বলবো। আর প্রিপারেশন নিতে হবে আপ টু দা মার্কে, যে ইজি কোশ্চেন হবে সেটা না। হ্যাঁ, যখন প্রিপারেশন হয়ে যাবে তখন পরীক্ষার হলে গিয়ে মনে হবে না আমার পরিবেশটা অনুকূলে, নার্ভাসনেসটাও কম ফিল হবে, অস্পিতি 60 পাওয়া যাবে আশা করি। ওইটাই সবার প্রতিও থাকবে উপদেশ, সাথে হচ্ছে শুভেচ্ছাও থাকবে যারা জুলাইতে পরীক্ষা দিবে মিড টার্মের জন্য। প্রস্তুতিটা এখন থেকে শুরু করতে হবে, শুরুতেই শুরু করলে দেখা যায় পরীক্ষার আগে আর টেনশনে কম কাজ করে 10-15 দিন সময় থাকলে রিভিশন ভালো করে দেওয়া যায়, এখন থেকে সব সিস্টেম গুলো ভালো করে পড়া হয়ে থাকলে। ঠিক আছে, ধন্যবাদ। জেনেসিস পরিবারকে শুভকামনা রইল। থ্যাংক ইউ আয়শা আজহার আপু, খুব সুন্দর ভাবে সংক্ষেপে আপনার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করেছেন। আমি মনে করি যে পরবর্তীতে যারা পরীক্ষা দেবে আজকের সেশনটি তারা যদি দেখে থাকে বা শুনে থাকে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আচ্ছা, আমাদের সাথে আরো যুক্ত আছেন ডক্টর জান্নাতুল ফেরদৌসী আপু। আমি আপুকে রিকোয়েস্ট করব আপুর এক্সপেরিয়েন্সটা যদি আমাদের সাথে সংক্ষেপে শেয়ার করেন। ডক্টর জান্নাতুল ফেরদৌসী আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? ডক্টর জান্নাতুল ফেরদৌসী আপু। হ্যাঁ মার্জিয়া। আপু আসসালামু আলাইকুম। আপু, ওয়ালাইকুম আপনার আসসালাম। এক্সপেরিয়েন্স টা সংক্ষেপে যদি আমাদের জন্য কিছু বলতেন, তাহলে পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য উপকার হইতো, প্লিজ। আসলে আমার এক্সপিরিয়েন্স আমি বলবো, মানে আমার কোচিংটা আমি করেছি জেনিসিসেই। আমার ট্রেনিংটা মাঝে গ্যাপ পড়েছে, ম্যাটারনিটি লিভে ছিলাম। তো আমার বাবুর বয়স তখন কম থাকায়, তো আমি তখন ট্রেনিং এ যুক্ত হতে পারিনি। তো ক্লাস রেগুলার হয়তো বা করা হয়নি, কিন্তু যাই ক্লাস করা হয়েছে তো সেই অনুসারে ওই টপিক গুলো ক্লাসে আর কি খাতায় লিখে রাখতাম আর কি। তো পড়াশোনা মেনলি এই শুরুটা হয়েছে এই পরীক্ষা সামনে হবে এই ভিত্তিতেই ওইভাবে পড়াটা শুরু করেছি। তো জেনেসিসে ক্লাস করা হয়েছিল, জেনেসিসে কি কি টপিক ওইভাবে পড়ার পড়তে হবে না পড়তে হবে ওইভাবে বলে দিয়েছিল ভাইয়া আপুরা। তো ওইভাবেই বেসিকটা ধরে চেষ্টা করেছি। এই আল্লাহর রহমতে সবকিছু মিলে আর কি পাস, এটাই। আর পরীক্ষার আগে তো তোমাকে অনেক জ্বালাইছি, বারবার এটা কি করব এটা কি করব, তো অনেক হেল্প করছো, ধন্যবাদ। এই এতটুকুই, আর কি বলবো। জেনেসিস ছিল, এখন আমি হয়তো বা এখনকার যে ব্যাচটা ছিল সেটাতে ছিলাম না, কিন্তু আমি আগের ব্যাচটাতে ছিলাম। ওই টাইমটা আসলে আমার ট্রেনিংটা আবার ফার্দার স্টার্ট করা হয়নি, 6 মাস বাকি ছিল। তো পরে ম্যাটারনিটি লিভ শেষ করে আবার যখন শুরু
করি ট্রেনিং। তো ওই আগের পড়াটাই যেটা ছিল, কোচিং করা হয়েছিল, খাতায় যা টোকা ছিল, তুমি অনেক কিছু সাজেশন দিছো, ওই অনুসারে আর কি পড়ার চেষ্টা করেছিলাম। তো হয়েছে আল্লাহর রহমতে। আর কোশ্চেন আসলে অনেক হার্ড হয়েছে। সবাই বলে যে আরে বসলেই পাস, বসলেই পাস, কিন্তু আসলে তা না। এখন মানে আসলে অনেক কষ্ট করতে হবে। সবাই বলে যে আরে মিড টার্মে বসলে তো পাস, আসলে না, সেটা না। এখন আসলে মাথায় গাঁথতে হবে, সবাইকে মাথায় এটাই চিন্তা চিন্তা ভাবনা করি আর কি বসতে হবে যে না, পরীক্ষা সোজা না, পরীক্ষা আসলে কঠিন। কঠিনটা চিন্তা করলে ওইভাবে যদি আগানো যায় আসলে মনে হয় আহ সবকিছু আর কি সহজ হয়। কিন্তু যদি প্রথমেই চিন্তা করি আরে বসলেই পাস, যাই মানে কোন রকমে পার হয়ে যাব, এবার তো রেজাল্ট আসলে খারাপ হয়েছে, তো রিটেনও ফেল, অস্পিতেও ফেল। তো আসলে অনেকে এটা আশা করে নাই, কিন্তু বিসিপিএস এখন সবকিছুই কঠিন করছে। আর পড়াটা মেইনলি এই বলবো যে আবির স্যারের নতুন যে এডিশন বইটা আসছে, এখন অনেক ইনফরমেশন অ্যাড হয়েছে। এখন প্রথম থেকে যদি লাস্ট পর্যন্ত স্যারের বইটা পড়া যায়, মানে এটা অনেক 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 এনাফ বলবো। অনেক স্যার অনেক কিছু অনেক ইংলিশ করেছে। আর সাথে পাশাপাশি জেনেসিস এর ক্লাসে অনেক কিছু টপিক যেগুলো হলো বলেছে যে স্যারের বইয়ে নাই, তো ওগুলা হলো এম আর খান স্যারের বই বা নেলসন, ওইভাবে ওই টপিক গুলা জাস্ট শর্ট নোট করে লিখে যদি স্যারের বইটাকে বইয়ের মধ্যে লাগানো যায়, আমি ওইভাবে ফলো করেছি। মানে ওই অন্যান্য জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে স্যারের বইটাকে পুরো একদম পুরা বলতে পারো একদম পুরো মেইন বই, তো যেই দেখে তো সেই বলে যে আরে আপুর বইটা তো পুরা কোটি টাকার বই হয়ে গেছে। তো যাই হোক, আমার আমার স্ট্র্যাটেজি আর কি আমি আমার মতন করেছি। আর আরেকটা বলবো যে জেনিসিস যে পরীক্ষাগুলো নিত, ওই আমার টাইমটা আসলে আমি পারিনি আমার বাচ্চাকে সময় দিয়ে ওইভাবে পড়াশোনা করে পরীক্ষাটা দেওয়া। কিন্তু ওই পরীক্ষার যে সব ক্লাস প্লাস ওনারা যে শীট গুলা দিত, তো ওই শীটের মধ্যে যে এসবিএ বা কোশ্চেন সলভ, তো পড়ার পাশাপাশি আমি ওইটা চেষ্টা করেছি, এক একটা সিস্টেম শেষ করেছি। তো কোশ্চেন কি আসতো, এসবিএ গুলা, এক্সপ্লেনেশন গুলা, ওগুলার পড়ে আর কি নিজের মধ্যে নিজেকে কিভাবে আরেকটু ইংরেজ করা যায়, ওইটা আমি করার চেষ্টা করেছি। এহ, আর রিটেনের ক্ষেত্রে বলবো, রিটেন পড়ার সময় অনেক ভাইয়া আসলে খালিদ ভাই অনেক কিছু ডিটেলস বলেই দিছে, আমার আর এক্সট্রা বলা দরকার নেই। রিটেনে পড়ার সময় যে অস্পির কোশ্চেন গুলা থাকে, যে নিয়ে ইনস্ট্রুমেন্ট, ওই ওগুলা যদি সাথে সাথে পড়া যায় অনেকখানি আর কি ক্লিনিক্যালে যে কষ্টটা হয় ওইটা অনেকখানি কমে যায়। কারণ রিটেনে ইন ডিটেলস পড়ে গেলে পরবর্তীতে পরীক্ষার ইয়াটা আর কষ্টটা হয় না। এতটুকুই। আপনারা জেনেসিস এর গাইডলাইনটা ফলো করলে অনেকখানি পড়াটাই আর কি গুছাই নিতে পারবেন, আমি এটাই বলবো। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জান্নাতুল ফেরদৌসী আপুকে। আপু আসলে আমাদের যে নিচের যে ব্যাচটা, এই ব্যাচে ছিলেন না, তবে আপু আপু ট্রেনিং 2 বছর কমপ্লিট করার আগেই, মানে আপুর 6 মাস ট্রেনিং বাকি ছিল, সেই অবস্থাতেই আপু ম্যাটারনিটি লিভে যায়। এবং একটা মানুষ কতটুকু ডেডিকেটেড হইলে অনেক আগে থেকে এই প্ল্যান গুলো করে থাকে যে তখনই আপু হচ্ছে যখন ভেবেছে যে আমি তো এই সময়ে আসলে লিভে আছি, আমার পড়াশোনা করা বা হসপিটালে যাওয়া লাগতেছে না, কিন্তু আমি যখন জয়েন করব তখন 6 মাস ট্রেনিং করার পরে কিন্তু আমাকে একটা পরীক্ষায় বসতে হবে, মিড টার্মে বসতে হবে। তো সেটার জন্য কিন্তু আপু আমাদের যে জুলাই 2025 সেশনের যে লং ব্যাচ ছিল সেটাতে আপু যুক্ত ছিলেন। এবং আপু চেষ্টা করেছে সেই ছোট্ট বাবুটাকে নিয়ে, আহ, যেহেতু এখন হচ্ছে সবকিছু অনেক ইজি হয়ে গেছে এখন, কিন্তু অনলাইনের সময় চলে আসছে, অনলাইনে ক্লাস করা যায়, ফোন যেহেতু হাতের কাছেই থাকে, উনি বাবুকে নিয়েই ফোন দেখতেন এবং ফোনে ক্লাসগুলো দেখতেন। এবং আপু যেভাবে বললো যে সলভ করতেন, সবকিছু কিন্তু চাইলেই আসলে সম্ভব। হ্যাঁ, দরকার শুধু ইচ্ছে শক্তি। তো আপুকে ধন্যবাদ আপুর এক্সপিরিয়েন্স এত সুন্দরভাবে শেয়ার করার জন্য। আসলে পড়ার স্ট্র্যাটেজি এক একজনের এক এক রকম। তো আপনার স্ট্র্যাটেজি কেমন হবে সেটা একমাত্র আপনিই জানেন, এবং হতে পারে সেটা অন্যর সাথে হয়তো মিলে যাচ্ছে, অথবা হতে পারে সেটা আপনার জন্যই শুধু আপনি তৈরি করেছেন।
তো যদি আপনার স্ট্র্যাটেজিটা আমাদেরকে বলেন, তাহলে দেখা যাবে যে নতুন নতুন সব স্ট্র্যাটেজি গুলো পাওয়া যাচ্ছে। যার কাছে যে এখনো হতাশার মধ্যে আছে, সে হয়তো আহ, আহ, বুঝবে যে হচ্ছে আসলে আহ উনি তো এভাবে করেছেন, আমিও তাহলে এভাবে চেষ্টা করি। যেমন আপু বললেন, আপুর বাবু নিয়ে আপু যেভাবে কষ্ট করে পড়াশোনা করেছেন, এবং অনেক আগে, প্রায় 1 বছর 1.5 বছর আগে থেকে উনি মিড টার্ম যে পরীক্ষা দিবেন এই জানুয়ারি 2026-এ, এটা সেট করেছেন নিজের ব্রেনে, যে আমি পরীক্ষা দিব, এটার জন্য আমার কত আগে থেকে প্রিপারেশন নিতে হবে, কি কি ম্যাটেরিয়ালস লাগবে, কিভাবে পড়াশোনা করব, সবকিছুর জন্য কিন্তু উনি চেষ্টা করেছেন। এবং আপনি যেটা বলছিলেন যে আমাকে অনেকবার বিরক্ত করেছে, অবশ্যই এটা বিরক্ত আমাদের কাছে কখনোই মনে হয় না। আমরা যারা পেডিয়াট্রিক্স টিমে আছি, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বা পরীক্ষা ওরিয়েন্টেড যে কোনো কিছু আপনারা হয়তো যুক্ত থাকেন বা না থাকেন, কখনো ছিলেন, হ্যাঁ, সেক্ষেত্রেও হবে। যেমন খালিদ ভাইও বলল, এটা আসলে আমরা কখনো বিরক্ত মনে করি না। আপনারা আমাদের কাছে ফোন দিবেন, আপনারা অনেক অভিজ্ঞ মানুষ, আপনাদের কাছে আমরা অনেক হেল্প পাই। তো আমরা যদি আপনাদেরকে এতটুকু হেল্প করতে না পারি, সেক্ষেত্রে তো আমাদের সার্থকতা কোথায় থাকলো? যার যেটা মনে হবে, যেটা প্রবলেম মনে হবে আমাদের কাছে, কোনো হেজিটেশন না করে ফোন দিবেন বা দেখা হলে জিজ্ঞেস করবেন। আমরা সবসময় আপনাদের জন্য আছি। আমাদের সাথে আরো একজন ভাইয়া আছেন, উনি মেবি হচ্ছে সামনে পরীক্ষা দেবেন। আমি ভাইয়াকে বলবো যে ভাইয়া আরো কিছু জানার আছে কিনা আপনি বলতে পারেন। ডক্টর তাফসিরুল ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? ডক্টর তাফসিরুল ভাইয়া। আহ আচ্ছা ভাইয়া হয়তো বা আমাদের সাথে আম, বা ব্যস্ত হয়তো বা বা আমাদের সাথে নাই। ঠিক আছে, যদি আম, কারো কোনো কোশ্চিন থেকে থাকে, যারা পরীক্ষা এখনো দেয় নাই, দেবে সামনে, তারাও যদি কোনো কোশ্চিন করতে চান করতে পারেন। সবার জন্য একটাই কথা, চেষ্টা আপনাকে করতে হবে। আপনি পাস করবেন কিনা সেটা কিন্তু আপনার হাতে নেই। সৃষ্টিকর্তা যা লিখে রেখেছেন, সৃষ্টিকর্তা আপনার জন্য যেটা বেস্ট সেটাই কিন্তু আপনাকে দেবেন। এবং এই যে একটা ভুল ধারণা যে পরীক্ষা মিড টার্মে বসলেই পাস, এটা আসলেই একটা ভুল ধারণা। পরীক্ষা মানেই পরীক্ষা। আপনি যদি পরীক্ষাকে সহজ করে নেন, সেক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষাটা পাড়ি দেয়া অনেক কঠিন হয়ে যাবে। পরীক্ষাকে পরীক্ষার মতো করে প্রিপারেশন যদি আপনি নেন, কঠিন ভাবে প্রিপারেশন যদি নেন, পরীক্ষাটা কিন্তু সহজ হবে। এবারের রেজাল্ট দেখলে যেটা আহ, প্রত্যেকেই বলেছেন, আমি আবার রিপিট করি, এবারে রেজাল্ট দেখে আপনারা বুঝবেন যে মিড টার্ম আসলেই কিন্তু বসলেই যে পার হয়ে যাবেন সেই রকম দিন কিন্তু নাই। এবং বিসিপিএস সবসময় একটা স্ট্র্যাটেজি ফলো করে, একবারের যে আরেকবার একটু ওনারা চমক দেখায়, যে কোনো দিক দিয়ে একটা চমক দেখায়, ঠিক আছে? যেমন আমাদের বেলায় যেটা হয়েছিল যে আহ, গত কয়েকটা সেশনে, গত 2021 সাল থেকে শুরু হয়েছে, গত কয়েকটা সেশনে যেভাবে এক্সামিনেশন গুলো আসতো, ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো দিত, সেভাবে কিন্তু সেই ধারায় কোশ্চেন গুলো ওভাবে দেয়া হয় নাই, ঠিক আছে? আবার হচ্ছে ইথিক্স এর কথা বলি, বায়োস্ট্যাটের কথা বলি, দিন যত যাচ্ছে এগুলো থেকে কোশ্চেনের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনার যদি ট্রেনিং কমপ্লিট হয়ে যায় 2 বছর, এবং আপনি যদি মনে করেন যে না, 2 বছর কমপ্লিট হয়ে গেছে, আমি অনেক কষ্ট করেছি, আমি অনেক ট্রেনিং করেছি, এর মধ্যে অনেক চাপ গেছে, আমি নিজেকে সময় দিতে পারি নাই, আমি 2 বছর ট্রেনিং করেছি, আমি একটু ছুটি কাটাই, তারপরে আবার পড়াশোনা করে পরীক্ষা দিব, এটা আপনার জন্য টোটালি ভুল একটা সিদ্ধান্ত হবে। কারণ দিন যত যাচ্ছে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে যাচ্ছে। তো যদি আপনাকে বসতেই হয় মিড টার্মে, যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনিং 2 বছর কমপ্লিট করে মিড টার্মে বসে যান। আপনারা সিদ্ধান্ত নেন, পরীক্ষা দেবেন, বাকিটা অটোমেটিক্যালি একের পর এক দেখবেন সলভ হয়ে যাচ্ছে। সবার জন্য শুভকামনা।
আর যদি কারো কোনো কোশ্চিন না থাকে তাহলে আজকের জন্য এখানেই আম, সমাপ্তি জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আহ, এত সুন্দর করে গুছিয়ে আপনাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আশা করি যারা পরবর্তীতে পরীক্ষা দিবেন অনেক অনেক বেশি বেনিফিটেড হবেন। আম, সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।